হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মার্কেটের এই যে ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস, এফআইআইরা ব্যাক করেছে, তারা কন্টিনিউয়াসলি নেট বায়ার্স এই মুহূর্তে এবং কন্টিনিউয়াসলি লাস্ট 5 দিন যাবৎ তারা বাইং করে চলেছে, রাইট? এর বিহাইন্ডে রিয়েল রিজনটা কী রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করি। এবং হঠাৎ করে মার্কেটের এই যে কালার চেঞ্জ, এই কালারটা কেন মার্কেট হঠাৎ করে চেঞ্জ করলো, রাইট? সবসময় জেনে রাখবেন মার্কেটের সবথেকে বড় পাওয়ারফুল এবং ওয়াইজ যে প্লেয়ারটা রয়েছে সেটা কিন্তু অলওয়েজ এফআইআই। আমি এর আগে প্রচুর ডেটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি যে যখন এফআইআই বাইং শুরু করে তখন মার্কেটের কী লেভেলের গতি হয়, আর এফআইআই যদি সেল করে তা সেই মুহূর্তে মার্কেটের সিনারিওটা কি হয় সেটা আশা করি আপনি লাস্ট 6-8 মাসে বুঝে গিয়েছেন, রাইট? এখন এফআইআই হঠাৎ করে বায়ার হয়ে গেল কেন? এফআইআইয়ের বায়ার হওয়ার পিছনে অনেকগুলো রিজন আছে। প্রথম যে রিজনটা সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স ক্রমাগতভাবে ফল করে চলেছে। ডলার ইন্ডেক্সের মধ্যে এই যে পতন বা ফল, এর ফলে তারা কিন্তু আমেরিকার মধ্যে যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোর মধ্যে ইনভেস্ট না করে তথাকথিত সেফ যে সমস্ত অ্যাসেট সেই অ্যাসেটগুলোতে তারা যাওয়ার একটা প্রবণতা দেখিয়েছে, যে কারণে আপনি দেখবেন গোল্ডের মধ্যে একটা ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস রয়েছে এবং অ্যাজ ইফ গোল্ড একটা স্মল ক্যাপের মতো বিহেভ করছে এবং সেইভাবেই গোল্ড কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। অলমোস্ট 98,000-এর কাছাকাছি গোল্ড প্রাইস পৌঁছে গিয়েছে, রাইট? তার সাথে সাথে আমরা যদি দেখি সুইস ফ্রাঙ্ক, যেটাকে আমরা মানে কারেন্সির দিক থেকে সেফ হেভেন কারেন্সি বলা হয়ে থাকে, সেফ হেভেন কারেন্সি ট্রেডিং ওয়ার্ল্ডে কখনোই ডলার নয় বা জেপিওয়াইও নয়, অর্থাৎ জাপানিজ ইয়েনও নয়, সেটা সবসময় হচ্ছে সুইস ফ্রাঙ্ক। যে কারণে সুইজারল্যান্ডের দিকে প্রত্যেকের আকর্ষণটা থাকে। সুইজারল্যান্ডে আকর্ষণটা কেবলমাত্র সুইস ব্যাংকের কারণে নয়, তাদের কারেন্সির ডেপ্রিসিয়েশন হয় না, অ্যাপ্রিসিয়েশন হয়। সেই কারণে অনেকেই সুইজারল্যান্ডে বা সুইস ফ্র্যাঙ্কের মধ্যে পয়সা ইনভেস্ট করেন। তো আমরা যদি দেখি সেই সুইস ফ্র্যাঙ্কের মধ্যেও একটা বেশ ভালো রকমের বুলিশনেস রয়েছে। বুলিশনেস ইন দ্য সেন্স মানি ওখানে গিয়ে পৌঁছাচ্ছে, স্মার্ট মানি গিয়ে পৌঁছাচ্ছে। সিমিলারলি যদি ইউএসের মধ্যে এইরকম সিনারিও চলতে থাকে, যে সমস্ত আমাদের এই যে ইমার্জিং মার্কেটগুলো রয়েছে এবং সেখানে যেখানে ভ্যালুয়েশন স্লাইডলি লো হয়েছে বা একটা ফেয়ার ভ্যালুয়েশনে এসছে, সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু আমরা বাইং দেখতে পাচ্ছি। এটা আমি কেবলমাত্র ইন্ডিয়ার কথা বলছি না, ইমার্জিং আরও যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেগুলোতেও দেখলে আপনি দেখতে পাবেন। বাট এই মুহূর্তে ইন্ডিয়ার যে সিনারিওটা, সেই সিনারিওটা ইউএস টার্মে কিন্তু অনেকটা ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে। কারণ এর আগে আমরা ইউএসের যিনি ডিফেন্স সেক্রেটারি ছিলেন, ডিফেন্স মিনিস্টার ছিলেন, তাদেরকে আমরা ইন্ডিয়া ভিজিট করতে দেখেছি। এবং রিসেন্টলি ইউএসের যিনি ভিপি আছেন জেডি ভিয়ান্স, উনি ভিজিট করতে এসছেন ইন্ডিয়াতে। 3 দিনের একটা ভিজিট হবে যেখানে ট্রেড নেগোসিয়েশনস হবে, রাইট? এবং এর সাথে সাথে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, উনি হয়তো পরবর্তীকালে মানে নেক্সট ডোনাল্ড ট্রাম্পের পরে তিনি ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে হয়তো লড়বেন। তো সেরকম একজন ব্যক্তিত্ব এসে ট্রেড নেগোসিয়েশনস অলরেডি শুরু করেছেন। এখানে যে রিউমারটা শোনা যাচ্ছে যে চাইনিজ যে স্টিল আছে বা স্টিল কোম্পানি বা মেটাল কোম্পানি রয়েছে, তার ওপর ইন্ডিয়াকে 10%-এর কাছাকাছি একটা ট্যারিফ বসানোর কথা ইউএস সাজেশন দিচ্ছে। তার কারণ হচ্ছে তাহলে চাইনিজ যে সমস্ত স্টিলগুলো আছে মানে চিপ স্টিল, সেগুলো ইন্ডিয়াতে ডাম্প করা হবে না এবং ইন্ডিয়া সেই জায়গাটা থেকে একটা মানে কি বলবো, মানে সেই জায়গাটাকে প্রোটেক্ট করতে পারে, রাইট? তো এই টাইপ অফ বিভিন্ন রকম জিওপলিটিক্যাল সিনারিওস তৈরি হচ্ছে। তো এই যে আনসার্টেনটি বলুন বা এই সমস্ত যে আনসার্টেনটি তৈরি হচ্ছে, সেই কারণে কিন্তু গ্লোবালি আমরা দেখতে পাচ্ছি গোল্ড প্রাইসের মধ্যে বেশ ভালো রকম একটা স্পাইক। তার সাথে সাথে অ্যাজ এন ইমার্জিং মার্কেট এফআইআই এর ব্যাক করে আসা এবং এফআইআই কিন্তু ভালো রকম বাইং শুরু করেছে। আমি গতকালই আপনাদের 5-6টার মতো স্টক বলেছিলাম যেখানে এফআইআই বাইং করেছে। ঠিক সেই রকমভাবে এখন প্রচুর স্টক রয়েছে যেগুলোতে কিন্তু এফআইআই ট্রিমেন্ডাস লেভেল অফ বাইং করে যাচ্ছে। আপনি ওই কারণে এফআইআইকে কিন্তু নেট বায়ারের পজিশনে দেখবেন। আর এই পুরো যে মার্কেটের র্যালিটা, এটাকে কিন্তু
ড্রাইভ করছে আমাদের ব্যাংক নিফটি বা ব্যাংকিং স্টকগুলো। ব্যাংকের মধ্যে যে সিনারিওটা হয়েছে সেটা হচ্ছে তাদের লিকুইডিটি ক্রাঞ্চ হয়ে গিয়েছিল। এখন আরবিআই যে লেভেলের লিকুইডিটি যোগান দিল, এই মাসে টোটাল 80,000 কোটি টাকার লিকুইডিটি পুশ করাচ্ছিল, তো তার মধ্যে 60,000 কোটি টাকা অলমোস্ট হয়ে গিয়েছে, আর একটা টার্মে আরও 20,000 কোটি টাকার লিকুইডিটি পুশ করতে চলেছে আরবিআই। তো সেই কারণে কিন্তু আপনি দেখতে পাবেন যে ব্যাংকিং যে সমস্ত মানে ব্যাংকের যে বিজনেসটা, সেখানে লিকুইডিটির অলরেডি যোগান দিয়ে দেওয়া হয়েছে, রেপো রেটকে কমিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে আমরা যদি দেখি উল্টো দিক থেকে দেখতে গেলে আমাদের ইনফ্লেশনকেও কিন্তু অনেকটা পরিমাণ আরবিআই চেপে দিয়েছে। তো এই সমস্তগুলোর কিন্তু ভালো রকম একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিংয়ে। কেন ব্যাংকিংয়ে এই এফেক্টটা দেখতে পাচ্ছি সেটা একটু বলি। কারণ ব্যাংকসের এর পরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে অনলি টু ক্রিয়েট বিজনেস। লিকুইডিটি রিলেটেড যে প্রবলেমে বিগত 1 বছর ধরে ভুগছিল ব্যাংকস বা বিগত 2 বছর ধরে ভুগছিল, সেই প্রবলেমটার কিন্তু সলিউশন আরবিআই অলরেডি করে দিয়েছে। এর সাথে সাথে আরবিআই অলমোস্ট 2,50,000 কোটি টাকার মতো ডিভিডেন্ড দিতে চলেছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, রাইট? এই ডিভিডেন্ড বা এই পয়সাটা এলো কোত্থেকে, এটা একটা ডিফারেন্ট টপিক ডিসকাশনের। সেই বিষয়ে আমি পরে কোনো একটা ভিডিওজে ডিসকাশন করব যে আরবিআই কেন গভর্নমেন্টকে এই পয়সাটা দিচ্ছে, যার ফলে গভর্নমেন্টের মধ্যেও আমরা একটা বেশ ভালো রকমের লিকুইডিটি দেখতে পাচ্ছি। তো পুরো গেমটাকে আরবিআই চেঞ্জ করছে, এবং এটা বড় প্লেয়ার হিসাবে এফআইআই অবজার্ভ করা বা তার সাথে সাথে বিভিন্ন জায়গাগুলোতে দেখা, সেই কারণে দেখবেন এফআইআই কিন্তু বাইংটা শুরু করে দিয়েছে অলরেডি। তো এই যে লিকুইডিটি পুশটা হলো সিস্টেমের মধ্যে, যেটা জাস্ট ব্যাংকের কাছে এলো, ব্যাংকসের কাছ থেকে এইবারে এই লিকুইডিটিটা কিন্তু মানে বিভিন্নভাবে নর্মাল যে পাবলিক আছে বা হাউস হোল্ড আছে তাদের কাছে গিয়ে পৌঁছাবে বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে পৌঁছাবে। সো এই যে লিকুইডিটিটা আছে, এই লিকুইডিটিটা কিন্তু আগামী দিনে মার্কেটকে একটা শ্বাস নেওয়ার মতো জায়গায় এনে পৌঁছালো, রাইট? তো সেই কারণের জন্য আমরা কিন্তু মার্কেটের মধ্যে এই বুলিশনেসটা দেখতে পাচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে যেভাবে প্লেয়ার পজিশনিং দেখি বা যে সমস্ত জিনিসগুলো দেখি, এগুলো নিয়ে অলরেডি যেদিন 5,000 পয়েন্ট গ্যাপ ডাউন হয়েছিল, সেদিনই তার 2 দিন পরেই আমি আপনাদের পুরো একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে কেন এই গ্যাপ ডাউনটা সিগনিফিকেন্সটা কি, এবং হিস্টোরিক্যালি পাস্ট ডেটা দেখেও আমি বলেছিলাম যে যখন যখন এই টাইপ অফ গ্যাপ ডাউন হয় সেই সময় কি লেভেল অফ র্যালি হয় বা কি লেভেলের সিনারিও তৈরি হয়, সেই সিনারিওটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। সেই কারণে দেখবেন একদম স্টিফলি আমাদের একদম নিফটি 50 একদম স্ট্রেট অ্যাওয়ে উঠে যাচ্ছে ওপরের দিকে, এবং অলমোস্ট লাস্ট 4-5 দিন যাবৎ 1%, 7.75% এরকম করে করে বড় বড় র্যালি দিতে উপরের দিকে উঠে যাচ্ছে, রাইট? এবং আজকের ডেটে সেটা 24,000-এর উপরে গিয়ে ক্লোজ হলো। তো আমরা এই টাইপ অফ সিনারিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগামীকাল হয়তো এই জিনিসটা ঘটবে না, সেন্সেক্স এক্সপায়ারি বলুন বা আদার যে সমস্ত জিনিসগুলো বলুন ইত্যাদি বিভিন্ন রকম রিজন আছে, বাট মার্কেটের মধ্যে যে ওভারঅল শ্বাসটা পেল মার্কেট, সেটা সম্পূর্ণভাবে আরবিআইয়ের কাছ থেকে এলো। তার সাথে সাথে জিওপলিটিক্যালি এবং এই যে ইউএসের সাথে ডাইনামিক্সটা, সেটা অনেকখানি পরিবর্তন হয়েছে বিকজ অফ অল দিস ভিজিট। এবং পরবর্তীকালে যদি এই জিনিসটা আরও ভালোভাবে ওয়ার্ক করে, কি টাইপের ডিসিশনস মেকিং হচ্ছে সেটা এখনও জানা যায়নি, বাট যদি সেই টাইপের কোনো পজিটিভ নিউজ আসে তখন কিন্তু মার্কেট এটা অলরেডি ফ্যাক্টর করে নিয়েছে বলেই ধরে নেওয়া হবে। তখন কিন্তু আমরা ফার্দার বুলিশনেস মার্কেটের মধ্যে দেখতে পাবো না। অনেকেই হয়তো সেই নিউজটা আসার পর ভাবেন যে এবারে বুলিশনেস আসবে, বাট সেটা নয়, নিউজটাকে মার্কেট এইভাবে কনজিউম করে। সো মেবি সাম গুড নিউজ আর কামিং আউট। ইউএস এর সাথে ইন্ডিয়ার যে বাইল্যাটারাল চুক্তিগুলো হবে বা এই যে জেডিভিয়ান্সের যে আপনার মানে তার যে ভিজিট, ইন্ডিয়া ভিজিট, তার ফলে পজিটিভ ডেফিনেটলি কিছু আউটলুক হবে। সেই সময়ে কিন্তু আপনি গিয়ে ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস দেখাবেন না, বিকজ মার্কেট ওটা কিন্তু এই মুহূর্তে ফ্যাক্টর করছে, রাইট? আশা করি বোঝাতে পারলাম সিনারিওটা কি বা পটভূমিকার কিভাবে পরিবর্তন হলো, মার্কেট কিভাবে নিজের কালার চেঞ্জ করছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এবং এটা কিন্তু আপনি আপনার পোর্টফোলিওতে এখন দেখতে পাবেন না। যদি আপনি মিড ক্যাপ স্মল ক্যাপ টাইপের ওই পুরনো যে স্টকগুলোকে যদি আপনি হোল্ড করে রাখেন
বা সেই জাতীয় যদি আপনার পোর্টফোলিও থাকে, আপনি তার মধ্যে কিন্তু বিশাল বড় রকম কিছু দেখতে পাবেন না। তার রিজনটা হচ্ছে একটাই, যে আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, যে যখন নতুন একটা বিজনেস সাইকেল শুরু হয়, পুরনো সাইকেলের কিছু স্টক র্যালি দেয়, বাট সমস্ত কিছু দেয় না। এবং এই যে র্যালিটা, এই র্যালিগুলো স্টার্ট হয় হচ্ছে হায়ার মার্কেট ক্যাপ ড্রিভেন যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো থেকে। সেই কারণে দেখবেন যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ অনেক বেশি, যার ডমিনেন্সটা মার্কেটের মধ্যে আছে, সেই সমস্ত কোম্পানিগুলোই র্যালি দিচ্ছে এবং সেইগুলো কিন্তু যথেষ্ট ভালো রকম র্যালি দিচ্ছে। ফর এক্সাম্পল আপনি রিলায়েন্স নিতে পারেন, ফর এক্সাম্পল আপনি মানে কি বলবো, এই যে ব্যাংকসের যে সমস্ত স্টকগুলো রয়েছে সেগুলো নিতে পারেন। ঠিক আছে, এই টাইপ অফ যে সমস্ত স্টকগুলো রয়েছে, প্রত্যেকটা স্টকের মধ্যে কিন্তু ভালো রকমের একটা বুলিশ অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। বাট আপনার পোর্টফোলিও হয়তো এই জিনিসটাকে, এত বড় র্যালিটাকে ফ্যাক্টর করতে পারছে না। তার কারণ হচ্ছে পোর্টফোলিওর যে কনস্ট্রাকশন আপনি করেছেন, যদি না করে, কারোর ডেফিনেটলি করবে, যদি আপনার পোর্টফোলিও সেটা না করে, তাহলে জানবেন আপনি ন্যারেটিভ ড্রিভেন পোর্টফোলিও বানিয়েছেন, যেগুলোতে হয়তো রেলওয়ে, ডিফেন্স ইত্যাদি পুরনো যে সমস্ত স্টকগুলো ছিল সেইগুলো থেকে গিয়েছে এবং হায়ার ভ্যালুয়েশনে কিনেছেন, রাইট? তো ডেফিনেটলি টাইম উইল চেঞ্জ, এবং ডিফেন্সের জন্য তো ভালো সময় অলরেডি এসেই গিয়েছে, যেটা আমরা জানুয়ারি মাসের বটমে ডিফেন্স আমি নিজেও বলেছিলাম যে এরপর থেকে ডিফেন্সের মধ্যে একটা র্যালি দেখতে পাবেন। তো যাই হোক, সেই কাইন্ড অফ আপনি আশা করি মার্কেট দেখতে পাচ্ছেন, এবং আগামী দিনে এইভাবেই আমি আপডেটসগুলো দিতে থাকবো। আশা করি মার্কেটের বুলিশনেসের কারণটা আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।